বাংলার মুখ্যমন্ত্রীকে হত্যার ছক করছে জঙ্গিরা। একজন জঙ্গি ধরাও পড়েছে, শামীম, এবং তাকে নিয়ে নানান এখন গল্প, নানান রকম আলোচনা। পুলিশ তদন্ত করছে, সেই তদন্তে অনেক কিছু উঠে আসছে। গোটাটাই আজকে আলোচনা করব। দাদা, মুখ্যমন্ত্রীকে হত্যার ছক। নমস্কার পলিটিক্যাল দর্শককে। এটা একটা বিশাল বড় চক্রান্ত। ওনাকে ট্র্যাপ করা হয়েছে, এসটিএফ দিয়ে এসটিএফ ওনাকে ট্র্যাপ করেছে, শনাক্ত করেছে এবং ওনাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। এবং এনার সঙ্গে যেটা আপডেট জানা যাচ্ছে, অর্পিতা বলে ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে বা কেউ সহযোগী, তিনি ব্যাপারটা হানি ট্র্যাপ করে এই জিনিসগুলো ওনাকে অ্যাসিস্ট করতে, এই ব্যাপারটাতে পুরো। এবং এটাতে নিয়ে অনেক এনকোয়ারি চলছে তদন্তের স্বার্থে। সম্মানীয় মুখ্যমন্ত্রীও প্রেস কনফারেন্সে বেশি কিছু বলতে চাননি। এটা নিয়ে এসটিএফের যিনি হেড তিনি ব্যাপারটা দেবেন। বাট এটা একটা ভয়ঙ্কর জিনিস যে 2 মাসের মধ্যে সম্মানীয় আমাদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ধরনের একটা চক্রান্তর পর্দা এখন ফাঁস হলো। কিন্তু এই জিনিসগুলো বহুদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গকে একটা অবারিত দ্বার বলা হয়। বাংলাদেশ থেকে বহু জঙ্গি কার্যকলাপ বর্ডারের মাদ্রাসাগুলোতে হয়। আপনি জেনে থাকবেন রিসেন্টলি 7,000 সমস্ত মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, সেগুলোকে আন্ডার স্ক্যানারে আনা হয়েছে। সেখানে কোথা থেকে টাকা আসছে, কোথা থেকে ফান্ড আসছে, কে সেগুলোকে সাহায্য করছে, কীভাবে সেগুলো চলছে, এন্টায়ার মোডাস অফ অপারেন্ডি ইজ আন্ডার স্ক্যানার, সমস্ত তদন্ত হচ্ছে। আমি একটা এর টেকনিক্যাল পার্টে, যেহেতু আপনি একজন আইনজীবী, যে এনআইএ গ্রেফতার করলে ইউএপিএ অনেক রকম এনএসএ ধারা লাগাতে পারে। এসটিএফ যদি অ্যারেস্ট করে সেক্ষেত্রে কী ধরনের ধারা ব্যবহার হতে পারে? এটা তো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে হত্যার ছক প্লাস যা আমি যতটুকু শুনেছি উনি জৈশ মহম্মদের সঙ্গে ওনার একটা লিঙ্ক আছে। তো সেই লিঙ্কটার সঙ্গে যদি হয় তাহলে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো রকম অ্যাকশন নেওয়া যেতে পারে এবং সেটা সেই অ্যাকশন এসটিএফ নেবে। এবং আপনাকে আপডেট দিয়ে দিচ্ছি, আপনি দেখবেন যে মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যেটা এতদিন হয়নি বা হয়ে ওঠেনি বা এই আগের পূর্বতন সরকার দেয়নি, এনআইএর একটা 3টে থানা হচ্ছে পুরো হোল বিল্ডিং নিয়ে। এবং এনআইএর জন্য একটা বেশ কিছু জায়গাতে, বড় জায়গাতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এনআইএর আলাদা করে কোর্ট হচ্ছে। এখনও এনআইএর কোর্ট আছে, বাট দ্যাট ইজ ভেরি লেস। সেটা হচ্ছে এবং এনআইএর পূর্ণাঙ্গ থানা হচ্ছে এবং এনআইএর কোনো পেরিফেরি থাকবে না। যেরকম থানা লোকাল পিএস কাজ করে, এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে এনআইএ কাজ করতে পারে একদম। 3টে থানায় কনজিকিউটিভ থানা বিল্ডিং, যেমন পশ্চিমবঙ্গ সরকারের থানা আছে, বিল্ডিং আছে, জেল আছে, সেরকম পূর্ণাঙ্গ থানা হচ্ছে বিল্ডিং নিয়ে, যেখানে এনআইএর ফুল সেট আপ থাকবে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যখনও এরকম জঙ্গি কার্যকলাপ যা কিছু হবে, এনআইএ এটাকে ইন্ডিপেন্ডেন্টলি চার্জে, যখন যদি এনআইএকে দায়িত্ব দেওয়া হয়, এনআইএ সেটাকে এনকোয়ারি করবে। এটা এই অঞ্চলের সুরক্ষার জন্য তো বিরাট বড় পদক্ষেপ। এর আগে পূর্বতন সরকার এনআইএকে ভ্যালুই দিত না, এনআইএর কোনো রকম কোনো সহযোগিতা করতো না। যেটা আমাদের বর্তমান সম্মানীয় মুখ্যমন্ত্রী, এনআইএকে ডেডিকেটেড স্পেস অ্যালোকেট করা হয়েছে, ল্যান্ড অ্যালোকেট করা হয়েছে পূর্ণাঙ্গ থানা বাড়ানোর জন্য এবং বিল্ডিং বাড়ানোর জন্য। যিনি গ্রেফতার হয়েছেন তার বিশেষ বান্ধবী অর্পিতা সরকার। যেটুকুন জানা যাচ্ছে যে অর্পিতা সরকারকে শামীম ব্যবহার করতে হচ্ছে হানি ট্র্যাপ করানোর জন্য, একটা টুল হিসেবে ব্যবহার করতো নিজেরই বান্ধবীকে। এই সমস্ত যারা জঙ্গি কার্যকলাপ চালায় তারা তো সিঙ্গেল চালাতে পারবে না, তাদের নেটওয়ার্ক মাধ্যমে চালাতে, এবং কিছু ব্যুরোক্র্যাট বা কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল পার্সনদের একটা হানি ট্র্যাপ দিয়ে তারা একটা নিজেদের পেরিফেরির মধ্যে এনে তারপরে তার থেকে বিভিন্ন রকম হেল্প নিয়ে তাদের এই জঙ্গি কার্যকলাপগুলোকে সংগঠিত করে। আজকে আমরা সুরক্ষার বিষয়ে বেশ কয়েকটা আলোচনা করছি, যেহেতু সুরক্ষার বিষয়ে প্রশ্ন করব যে ভারতের প্রধানমন্ত্রী, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রী সকলে আছেন এবং অজিত ডোভাল সাহেবও আছেন, তাদের সঙ্গে বসেছেন। কি এমন পরিস্থিতি হতে পারে যার জন্য হঠাৎ করে জরুরি বৈঠক? দেশে তো কোনো যুদ্ধ চলছে না বা পাকিস্তানের তরফ থেকেও আক্রমণের মনে হয় না তেমন বড় আশঙ্কা এখন আছে, যেহেতু পাকিস্তান নিজেই সমস্যায় জর্জরিত, একদিকে পিওজেকে, অন্যদিকে বালুচিস্তান জর্জরিত। কি হতে পারে? একটা উচ্চ পর্যায়ের মিটিং সংগঠিত হয়েছে এবং এটা হচ্ছে মেইনলি পিওকে নিয়ে, এবং রিসেন্ট বালুচিস্তানে 2 দিন আগে একটা ঝামেলা হয়েছে পিওকে নিয়ে। মুশকিলটা হচ্ছে পিওকে যারা অধিবাসী তারা চাইছে, যেহেতু কাশ্মীরের সঙ্গে একদম লাগোয়া, তারা চাইছে কাশ্মীরের অন্তর্ভুক্তি হতে। সেখানকার সরকার, সেই প্রদেশের সরকার, তারা মিলিটারি দিয়ে একটা অপারেশন পিওকেতে চালিয়েছে, যার জন্য সেখানকার বাসিন্দারা অত্যন্ত একদম ভাবে তাদের যে তাদের যে প্রতিবাদটা সেটা সংগঠিত হয়েছে, যেটা পাকিস্তান গভর্নমেন্ট মিলিটারি শাসন করে সেটাকে কায়েম করতে চাইছে। এবং তারা আন্তরিকভাবে চাইছে যে কাশ্মীর পিওকের অন্তর্ভুক্ত হয়ে যাক সেখানকার অধিবাসীরা বা সেখানকার রেসিডেন্টরা, যেটা নিয়ে একটা ওখান থেকে কিছু একটা অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। সেই জন্য একটা জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হয়েছে, বিকজ পিওকে ইজ জাস্ট বিসাইড দ্য কাশ্মীর। একদম লাগবে। তো এইটাই আমি জানতে চাইছি, বা বোঝার চেষ্টা করছি। আমরা ছোটবেলায়
বা আপনিও দেখেছেন যে 90-এর দশকে এক সময় বা পরবর্তীকালেও দেখা গেছে যে আমাদের যে ভারতীয় যে কাশ্মীর, মূল যে ভূখণ্ড কাশ্মীরে একটা বড় অংশের মানুষ বিচ্ছিন্নতাবাদী হয়ে উঠেছিলেন। মানে আমাদের যে কাশ্মীরে যে সমস্যায় আমরা ভুগছিলাম, এখন পাকিস্তান সেই সমস্যায় ভুগছে। এটা কি কর্মফল ঘুরে আসা নাকি? অবভিয়াসলি আপনি এটাও দেখে থাকবেন যে পাকিস্তানে একটা প্রদেশ যেটা বালুচিস্তান আছে, তারা কিন্তু সেপারেট একটা আইডেন্টিটি নিয়ে চলে। তারা একটা সেপারেট, ছোটখাটো বলতে গেলে একটা বালুচ। এর আগে বহুবার বিগত 2-2.5 বছরে পাকিস্তানের বহু মিলিটারি আর্মিকে বালুচিস্তান যে লিবারেশন ফোর্স আছে তারা বিভিন্ন সংঘর্ষে জড়িয়ে মারা গেছে, এবং বালুচিস্তান একটা সেপারেট এন্টিটি নিয়ে চলে। তারা পাকিস্তানে কোনো রুলিং মারে না, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং এটাও একটা তো আলাদাই ছিল, ওদেরকে জোর করে দখল করা হয়েছে। পাঞ্জাবি পাকিস্তানি প্রশাসন তারা মানে না। সেই জন্যই এই বালুচিস্তান আলাদা করে একটা সেপারেট এন্টিটি তৈরি করেছে, এবং তারা প্রত্যেক নিয়ত তাদের এখন যাদের বর্তমান পাক গভর্নমেন্ট তাদের সঙ্গে প্রত্যেক ব্যাপারে তাদের একটা কলিশন হচ্ছে, যার ফলে তারা একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পাকিস্তানে। এবং অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে পাকিস্তানও কী করছে, যে সময় আমাদের কদিন আগে যখন আমাদের অপারেশনটা হলো, ওটার নাম হচ্ছে সিন্দুর, অপারেশন সিন্দুরে যে ঘাঁটিগুলো ISI এর ধ্বংস হয়ে গেছিলো, যারা মারা গেছিলো, আবার সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান চেষ্টা করছে আবার কিছু জঙ্গি বিভিন্ন বর্ডার দিয়ে ঢুকিয়ে দিয়ে আবার ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করা, এবং আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে কোনো প্রকারে হোক প্রধানমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া, করিয়ে অন্য কাউকে বিচ্ছিন্নবাদী কোনো গভর্নমেন্টকে নিয়ে এসে পুরো ইন্ডিয়াকে ক্যাপচার করা, যেটা এখন সে করতে পারছে না আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। আমি প্রধানমন্ত্রীর কথা বললেন, আমি মনে পড়ে গেল প্রধানমন্ত্রীর শেষ ভিডিওতে উনি খুব মানে উদারতার পরিচয় দিয়েছেন। যেমন আমরা যারা বাবা মা হন সাধারণত পরিবারের ছোটোখাটো সদস্যদের ক্ষমা দৃষ্টিতে দেখেন, উনিও বলেছেন যারা ওনাকে বা ওনার মাকে গালি দিয়েছেন ওনার খুব কষ্ট লেগেছে, কিন্তু উনি তাদেরকে সন্তানের মতো মনে করে তাদেরকে ক্ষমা করার কথা বলেছেন। যে তাদেরকে উস্কানো হচ্ছে, তারা বুঝতে পারছে না, তাদের মানে অতটা দোষ নেই যতটা উস্কিয়েছেন যারা, তাদের দোষ আছে, তিনি এরকমটা বলতে চেয়েছেন। এটা তো উনি করবেন, এটাই স্বাভাবিক। কেন প্রধানমন্ত্রী সবসময় ভাষণে তিনি বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নন, তিনি দেশের প্রধান সেবক, এবং উনি একটা এত বড় মাপের বিশ্ববর্ণের জননেতা, তো ওনার ক্ষমাটাই স্বাভাবিক। উনি পরিষ্কারই বলেছেন যে উনি সবাই আমরা সন্তান তুল্য, ওনার নিজের পরিবার নেই, পুরো দেশটাই ওনার পরিবার। তো উনি পরিষ্কারই একটা কথাই বারবারই বলেছে যে ওরা একজন জেনজিকে উনি উল্লেখ করেছেন যাদের বোঝার ক্ষমতা নেই। একটা ককরোচ পার্টি বলে একটা পার্টি, যারা ক্রমাগত বিভিন্নভাবে মিসগাইড করে যাচ্ছে জেনজিকে, যাতে আর মিসগাইডেড না হন, উনি সেটাই ইনস্টাগ্রামে এসে প্রত্যেককে সতর্ক করেছেন, এবং প্রত্যেককে বলেছেন তারা যেটা করেছে তারা এটা না বুঝে একটা দুষ্টুমি করেছেন। তা বাবা মা যেমন দুষ্টুমি করলে সন্তান শাসন করে, এবং প্রধানমন্ত্রী আমাদের দেশের পরিবার আমরা সবাই তার সন্তান তুল্য, উনি সেভাবে শাসন করেছে, এটাই তো করা স্বাভাবিক। আরেকটা জিনিস বলবো, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখছি যে বাংলাদেশের তরফ থেকে নানান ধরনের উস্কানি আসছে, এবং বলা হচ্ছে এখান থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে হবে। তারা স্বপ্ন দেখছে আর কি, যে শুভেন্দু অধিকারীকে হটিয়ে দিতে হবে। এর জন্য এখানকার এক শ্রেণী তাদের যে সংখ্যাগুরু জনসংখ্যা যেটা বাংলাদেশে আছে, এবং এখানে যারা সংখ্যালঘু তাদেরকে ক্রমাগত উস্কাচ্ছেন যে আপনারা ব্যবস্থা নিন, এই করুন, হ্যান করুন, ত্যান করুন, তাদেরকে উস্কাচ্ছেন। এটা করার তো স্পেসিফিক কারণ আছে। দীর্ঘ 15 বছরে বা তার আগেও বামফ্রন্ট সরকার বর্ডার, আমাদের পশ্চিমবঙ্গর জায়গাটা, ত্রিপুরা পশ্চিমবঙ্গ, এটা পুরো বর্ডার স্টেট, চারদিক থেকে বাংলাদেশ বর্ডারে ঘেরা। আজকে সেই বর্ডারগুলো এতদিন অরক্ষিত ছিল, কোনো কাঁটারে বেড়াও ছিল না, কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে মনিটরিং করা হতো না। আজকে 2 মাস ক্ষমতায় আসার পর ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট ফর্ম করে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর আপনি দেখেছেন যে কত দ্রুততার সঙ্গে BSFকে পোস্ট করার জন্য এবং ল্যান্ডে কাঁটাতার দেওয়ার জন্য ল্যান্ড অ্যালোকেট করা হয়েছে। এটা আগে করা হয়েছে, যেহেতু আগে করা হয়নি, একটা শ্রেণীর লোক বিশাল ইনকাম হতো, যে টাকা, সোনা, গরু পাচার, এগুলো সব পাওয়া যাচ্ছে, সব বর্ডার দিয়ে সমস্ত কিছু হতো। এই কাঁটাতারের দেওয়া আস্তে আস্তে ফলে একটা রেভিনিউ সেভ হবে, সব কিছু যাক না, যা দিতে তো কোনো আপত্তি নেই, সেটা অ্যাজ পার বর্ডার থ্রু দিয়ে গভর্নমেন্টকে লেভি দিয়ে যাক। আগে নন লেভি হতো, গভর্নমেন্ট লস কত দেখেছেন 2 মাসে। গভর্নমেন্ট কদিন আগে পরশুদিন যে বীরভূমের বাড়িতে সোনা, এত সোনার বাট, এত টাকা পাওয়া গেল, গভর্নমেন্ট কত টাকা রেভিনিউ লস করেছে। আপনি 3-4 দিন আগেই দেখেছেন আমাদের সম্মানীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উনি বিধানসভায় বলেছেন যে এই কদিনে গভর্নমেন্টের রেভিনিউ 10% প্লাস ইনক্রিজ হয়েছে। রেভিনিউ যেতে কোথায়? সারাক্ষণ শুধু বলে, আগে পুরমন্ত্রী বলে তো টাকা নেই, এই টাকা কোথায় গেছে সবাই দেখছে।
একটা পাওয়া গেছিল অর্পিতার বাড়িতে খাটের তলার থেকে টাকা, আর এই সোনার বাট পাওয়া গেছে। হিমশৈলের চূড়া মাত্র, এখন অনেক কিছু আসা বাকি আছে, ক্রমশ প্রকাশ, পিকচার আবি বাকি। এবং শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আজকেই প্রায় 18-19 বছর পর তসলিমা নাসরিন আসছেন। কালকে তিনি অলরেডি এসে গেছেন, গতকাল এসেছেন, আজকে তার প্রোগ্রাম রয়েছে। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তারও যাওয়ার কথা আছে। ব্যাপক আলোড়ন পড়েছে। তো তসলিমা নাসরিন একসময় তিনি তো লজ্জা লিখেছিলেন, তার বইয়ের নাম ছিল লজ্জা, কিন্তু ওটা বাংলার লজ্জা হয়ে গেছিল যে একজন লেখিকাকে এখানে ছেড়ে চলে যেতে হয়েছে। তিনি আবার এসছেন, তিনি উৎসাহিত যেহেতু বাংলাদেশে তিনি থাকতেন এবং তাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, এই বাংলায় থাকলে তার মনে হতো যে তিনি বাংলাদেশেই আছেন, যেহেতু আমাদের কৃষ্টি সংস্কৃতি এক। তো তাকে ফেরানো গেছে। এটা বাঙালি সংস্কৃতি হিসেবে বা বাঙালি একজন সংস্কৃতি কর্মী হিসেবে বা একজন লেখক সাহিত্যিকরা যেটাকে এটা একটা অবারিত দ্বার মনে করছেন যে একটা সময় বাংলায় কিছু বলা যেত না, লেখা যেত না শাসকের বিরুদ্ধে। এখন শাসকের পক্ষে বিপক্ষে যা খুশি করুন, সরকার অতটা ধ্যান দেয় না বা সরকার তার সেটাকে কঠোর হাতে দমন করছে না। 2007-এও আমি আপনাদের এই ঘটনা ঘটেছিল যখন তসলিমা নাসরিনকে 2007 সালে ইদ্রিস আলীর নেতৃত্বে যখন তাকে প্রচণ্ড পাকসাকাশ জুড়ে একটা অপরাধ সংঘটিত হয়েছিল, তখন তদানীন্তন বামফ্রন্ট মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তখন তাকে মিলিটারি দিয়ে কলকাতা থেকে ডিপোর্ট করা হয়েছিল। উনি বাংলাদেশে যেতে পারছেন না, বাংলাদেশের একটা সংখ্যালঘু একটা শ্রেণী মৌলবাদীরা ওনাকে ঢুকতে দেবে না। ওনার সাহিত্যের ওপরে উনি যা লিখেছে সেটাকে যতটা সত্যি একটা সাহিত্যিক তার নিজের ভাষা দিয়ে লিখবে, সেটাকে বাধা দেওয়া মানে তার সাহিত্য ক্ষমতাটাকে শেষ ধ্বংস করে দেওয়া। তো সেটাই সে করতে পারেনি বলে তাকে সে বাইরে চলে যেতে হয়েছিল, সুইডেন, লন্ডনে চলে যেতে হয়েছিল। কিন্তু সে বারবারই বলেছিল আমি বঙ্গে আসতে চাই, আমি যদি কলকাতায় থাকতে পারি আমার মনে হয় কলকাতা আমার কাছে সেকেন্ড হোম, আমি বাংলাদেশেই আছি। সে এতদিন সে কলকাতায় আসতে পারেনি কারণ আমাদের এখানে সংখ্যালঘু এত তোষণ করে একটা পর্যায়ে আমার পর্যায়ে নিজে নিয়ে যেতে হয়েছিল, তাকে 2007 রিপোর্ট করা হয়েছিল। তারপরে তদানীন্তন গভর্নমেন্ট তাকে আসার পারমিশন দেয়নি। এখন সেই জিনিসটা লিবারেল হয়ে গেছে, সাহিত্যিকরা তার মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে এবং খুবই আনন্দিত যে তসলিমা নাসরিন এসে এখানে একটা কালচারাল প্রোগ্রামে অংশ নেবে এবং তার পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা রাজ্য সরকার করবে। এই সাহিত্যিকের তো এটাই হওয়া উচিত। তার তো সাহিত্যচর্চা কোনো পেরিফেরি বা কোনো ধর্ম বা কোনো জাত দিয়ে তাকে আটকে রাখা উচিত নয়। সে তার মত প্রকাশের স্বাধীনতা আছে, সে তার কলম দিয়ে তা লিখেছে। আমরা তো বহু জনের লেখা পেয়েছি, বহু লোকের লেখা পেয়েছি, জয় গোস্বামী লেখা পেয়েছি, বহু লোকের লেখা আমরা পেয়েছি। সেখানে সে তার কলম দিয়ে যেটা বেরিয়েছে সেটা বিশেষ সম্প্রদায় কোনো কাউকে আঘাত করলে তার মানে তার সাহিত্যটাকে আমি বন্ধ করে দেবো, তাকে ব্যান করে দেবো, তাকে দেশ থেকে বিতাড়িত করে দেবো। নন্দক্রান্ত সেন তো হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে অনেক কথা লিখেছেন, অনেক কিছু লিখেছেন, কেউ ত্রিশূলে কন্ডম পরানোর কথাও বলেছেন তৃণমূলের যারা লেখক, অনেক কিছু লিখেছে। তাদের এগেন্স্ট থেকে এমন অ্যাকশন হয়েছে, তাকে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, তাকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে মিলিটারি দিয়ে, তার জন্য মানে আর 12-15টা বাস জ্বলে গেছে, তাকে গভর্নমেন্ট মিলিটারি দিয়ে ডিপোর্ট করিয়ে তাকে কলকাতা থেকে বার করে দেওয়া হয়েছে। এরকম হয়েছে। সাহিত্য তো মত প্রকাশের স্বাধীনতা, সেটা যে কোনো জায়গায় হয়তো আঘাত করতে পারে, বাট সেটাকে তো আমাদের সহজভাবে মেনে নেওয়া উচিত যে সে তো তার লিখছে, সে তো সাহিত্যিক, বা তিনি ভুল করলে তার জন্য আইন আছে, আইনের ব্যবস্থা হবে। এই যে আমাদের একটা সিনেমা, আমাদের বহু সিনেমা, কাশ্মীরের যখন গভর্নমেন্ট যে সিনেমাটা আমাদের লিখেছিল, কি বলে সিনেমাটা করেছিল আমাদের ওই মিঠুন অভিনয় করেছিল, কি নাম যেন, ওই কাশ্মীর কি একটা নাম দিয়েছিল, সেই সিনেমাটা চলতেই দেওয়া হয়। তো দ্যাট ইজ দ্য বেঙ্গল ফাইলস, চলতে দেওয়া হয়নি। তো এগুলো সে একটা সৃষ্টিকর্তা, সে একটা লিখেছে। যদি সেখানে কিছু ভায়োলেন্স থাকে, তাকে সেন্সর বোর্ড একটা বস্তু আছে, সেন্সর বোর্ড যেখানে কাছে চালানোর, যেখানে বাদ দেওয়ার সে সেটা বাদ দেবে। সেন্সর বোর্ড যখন সার্টিফাই করে দিয়েছে মানে ইট ইজ ভিউইং অল দিস এন্টায়ার ইন্ডিয়া। তো তারা কি সেন্সর বোর্ডের উপরে চলে গেল? সেন্সর বোর্ডে সেখানে কোয়ালিফাইড লোকজন বসে আছে, হ্যাঁ যেতেই পারি, কমপ্লেন করতেই পারি। আর সবচেয়ে বড় কথা, সে যদি সেখানে ভায়োলেন্স থাকে, সেখানে যদি কিছু থাকে, তার জন্য সেন্সর বোর্ড আছে। তো সেন্সর বোর্ডে কোয়ালিফাইড লোক ক্যাটাগরি আছে, সেখানে তাকে ছাড়পত্র দিয়েছে। যেখানে তার ভায়োলেন্স অংশ আছে বা যেটা বিতর্কিত অংশ, দেশে কোনো রকম কিছু তৈরি করবে, সে অংশ সেন্সর বোর্ড বাদ দিয়ে দেয়, তাকে লাইসেন্স দিয়েছে করানো। তো সে কি আমি সেন্সর বোর্ডের উপরে চলে গেলাম? এবং সেখানে কোয়ালিফাইড লোকজন বসে আছে, এখানে এমন না যে নন কোয়ালিফাইড লোকজন বসে আছে। তো সেন্সর বোর্ড একটা সিনেমাকে ছাড়পত্র দিচ্ছে মানে সেটা ঠিকমতো চলবে। তারপরে যদি তার কাছে কোনো ভায়োলেন্স আছে, তুমি অ্যাপ্লাই করো, সেখানে কোর্টে বিচার হবে, কোর্ট থেকে দেখবে যে সেন্সর বোর্ডে যে ঠিক আছে কিনা। বাট আমি তো আইনটা হাতে তুলে নিতে পারবো না।
আপনি তসলিমার ক্ষেত্রে ইদ্রিস আলী বলে একজনের নাম তুললেন, সেই ইদ্রিস আলীকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম। বিধায়কের টিকিট দিয়েছেন, সাংসদও বানিয়েছিলেন, এবং হাসান আহমদ ইমরান সিমির প্রতিষ্ঠাতার মধ্যে তাকে ধরা হয়। তো এই সমস্ত ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বানানোর ক্ষেত্রে এত প্রায়োরিটি দিতেন কেন? এই যে সংখ্যালঘুর ব্যাপারটাকে নিয়ে সে একদম মাতামাতি করতো, তার ভোট ব্যাংকটা তার কাছে আসল ছিল। সে যে একটা নিজে হিন্দু হয়ে যে সে একটা হিন্দু কালচারকে ইয়ে করবে, যেমন সে কুম্ভকে বলেছিলেন, মহাকুম্ভকে বলেছিলেন মৃত্যু কুম্ভ, তেমনই মুশকিলটা হচ্ছে তুমি মুখ্যমন্ত্রী হয়েছো, হিন্দুদের ভোটও হয়েছো, মুসলিম সংখ্যালঘু ভোটও হয়েছো, খ্রিস্টানও হয়েছো, তুমি সব ধর্মকে সমান নজরে দেখবে, তা না দেখে তুমি সেই সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দিবে। ইদ্রিস আলীর মতো লোক, হ্যাঁ, ববি হাকিমের মতো লোক, যারা একটু সমাজের মধ্যে দুটো শ্রেণীর মধ্যে বিভাজন বারংবার করার চেষ্টা করে, একদম, বা যাদেরকে আমরা র্যাডিক্যাল বলি, মানসিকতার লোক, বা সিমির মতো নিষিদ্ধ সংগঠন, ইদ্রিস আলীর মতন ব্যক্তি, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন ব্যক্তি যারা বরাবর রেডিক্যাল কাজকর্ম করেন, তাদেরকেই মমতা কেন বারংবার প্রায়োরিটি দেন? মুসলমানের তো অনেক শান্তিপ্রিয় মানুষও থাকতে পারে। তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে কারণ তাদের সঙ্গে কিছু সংখ্যালঘু ভোট ব্যাংকটা এসছে, সেই জন্য তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আপনি একটা সিম্পল কথা দেখুন, আজকে বামফ্রন্ট আমলেও, আজকে টিএমসি আমলেও, হ্যাঁ, এয়ারপোর্টে মসজিদটা সরাতে পারেনি, যার জন্য রানওয়ে বিঘ্নিত হচ্ছিল। দমদম ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এতদিন ধরে একটা রানের মধ্যে মসজিদ ছিল, সেই মসজিদটাকে সরানো বা সেই মসজিদের মধ্যে নামাজ পড়া বন্ধ করা তার কারো সাহস ছিল না। আজকে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্ষমতায় আসার পরে সেখানে নামাজটা বন্ধ হয়েছে, এবং সেটাই মসজিদটাকে সরাতে হবে। এমন না, মসজিদ মন্দির সবই ভালো জায়গাতে, কিন্তু যেখানে আমার দেশের স্বার্থ, দেশের সিকিউরিটি এবং রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যতের কথা ভেবে সেটাকে যদি একটা সুইটেবল জায়গাতে প্লে করে রানওয়েটাকে বাড়ানো যায়, সেটা তো সবচেয়ে ভালো কাজ হবে। না, ইসলামের জন্মভূমি সৌদি আরব, আমরা জানি। সৌদি আরব। সেই সৌদি আরবে হাজার হাজার মসজিদ রাস্তার পাশে গুড়িয়ে দেওয়া হয়েছে, একবারও প্রশাসনকে অনুমতি নেওয়ার পরিবহন বোধ করেন। তাহলে এখানে রানওয়ের একটা মসজিদ সরাতে, সামান্য একটা মসজিদ সরাতে, বা সেখান থেকে মসজিদে ঢোকা বন্ধ করতে, ডিউটি সিকিউরিটি, এয়ারপোর্টের সিকিউরিটি তো ব্রিচ হচ্ছে। এখানে একটা বাস দিয়ে ঢুকছি শুধু আধার কার্ড দেখে, আচ্ছা অনেক কিছুই করতে পারি, সেখানে বোমও রাখতে পারি, সেখানে সোনাও রাখতে পারি, অনেক কিছু রাখা যেতে পারে, যে কেউ এখানে ঢুকতে পারে ডুপ্লিকেট আধার কার্ড জাল করে। কোনো সিকিউরিটি বলে কিছু ছিল না। রানওয়েটা এক্সপেনশন করা যাচ্ছিল দীর্ঘ 25 বছর ধরে, এত চাপ বেড়ে আছে দমদমের ওপরে। ইন্টারন্যাশনাল ফ্লাইট বলতে গেলে কলকাতা থেকে কয়েকটা যে হাতে গোনা আছে। এবং ব্রিটিশ রেকর্ডে কোনো মসজিদের কথা ওখানে কিন্তু ব্রিটিশ রেকর্ডে উল্লেখ নেই, এটা আর্কিওলজিক্যাল সার্ভে ওটাকে বলেনি, এটা একটা হয়ে গেছে, বলে সেটাই চলে আসবে, বাড়তে বাড়তে হয়ে গেছে, সেটাই চলে আসবে। তাকে একটা স্টপ করে যে রাজ্যের স্বার্থটা দেখবো, তার কোনো নিজের শুধু পলিটিক্যাল মাইলেজ খাবো, নিজের পলিটিক্যাল ফুটেজ খাবো, পলিটিক্যাল উদ্দেশ্য স্বার্থক করবো, বাদ বাকি রাজ্যের জনগণ চলে যাক, ভাগাড়ে চলে যাক, কারো কোনো ইয়ে নেই, হেলদোল নেই, মাথা ব্যথা নেই, রাজ্যে কোনো বিজনেস নেই। আপনি দেখছেন তো আজকে সম্মানীয় যখন আমাদের শিল্পমন্ত্রী, তাকে যখন কোশ্চেন করা হয়েছিল যে রাজ্যের শিল্প এলো অন্তর্বাস শিল্প দিয়ে, তখন একটা কথা উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, যাতে খুব বিপুল আলোড়ন পড়ে গেছিল। কি বলেছিল? যে রাজ্যের শিল্পের অন্তর্বাস তো খুলে গেছিল, সেই অন্তর্বাসটা বিজেপি সরকার পড়ালো, এই অন্তর্বাস পড়িয়ে তারপরে যা যা পড়ানো হবে। অন্তর্বাস বলে কিছু রাজ্যের ছিল না, শেষ, শিল্প শেষ। আসছে কেন এত শিল্প? এই কারণেই আসছে, কনফিডেন্স বিল্ড আপ করা গেছে শিল্পপতিদের মধ্যে। অন্তত প্রায় 10টা 28,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, আসছে, লোকেরা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। সিঙ্গুর আবার হওয়ার পরিকল্পনা হচ্ছে। আমি বলছি না সিঙ্গুর টাটার ফ্যাক্টরি, বাট সিঙ্গুরে কিছু না কিছু ফ্যাক্টরি হবে, কেমিক্যাল কিছু না কিছু একটা হবে, ল্যান্ডটাকে ইউটিলাইজ করা হবে। টাটা গেছে মানে টাটা আসবে, টাটার অন্য বহু সেগমেন্ট অফ বিজনেস আছে, অন্য কোনো সেগমেন্ট আসলে অন্য জায়গায় আসলেও তো হ্যাঁ, আপত্তি কিছু নেই। অন্য যে কোনো টাটার এতগুলো বিজনেস সেগমেন্ট আছে, যে কোনো একটা আসবে। টাটা মোটরকে আসতে হবে, সেখানে গাড়ি তৈরি করতে হবে, দ্যাট ইজ নো হার্ড অ্যান্ড সফট রুল ফর দ্যাট। যে টাটার এতগুলো শিল্প আছে, এতগুলো বিজনেস অ্যাক্টিভিটি তারা করে, যে কোনো একটা শিল্প তারা এখানে নিয়ে এলেই সেটা কিছুটা হলেও পাপের শুদ্ধিকরণ হবে। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সোমনাথ সাহার সঙ্গে। এই আমাদের আলোচনা পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।